আপনার এটা শুরুই করা উচিত হয়নি। ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্যামেরার সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে উদ্দেশ্য করে বিস্ফোরক এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকেই দায়ী করেন। তখন এই দুই নেতা একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা ছিল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পেত। কিন্তু ট্রাম্প জেলেনস্কি বাকবিতণ্ডার পর সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে বের করে দেন। ফরেন অ্যাফেয়ার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এরপর ইউক্রেনের জন্য সাময়িকভাবে সামরিক সহায়তা বন্ধ করে দেন এবং কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগিও বন্ধ করে দেন। যদিও পরে এই সহায়তা ও তথ্য বিনিময় পুনরায় চালু হয়, কিন্তু এই সাময়িক বন্ধের কারণে ইউক্রেনকে অনেক মূল্য দিতে হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন চতুর্থ বছরে গড়িয়েছে এবং ওভাল অফিস কাণ্ড ও এর পরিণতি আরও একবার প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধের দায় কার। এই প্রশ্ন নিয়েও যুদ্ধ চলছে এবং এর বাস্তব জীবনে গুরুতর প্রভাব পড়ছে। এই দোষারোপের খেলায় ট্রাম্প একা নন। ব্রিটিশ ইতিহাসবিদ জনাথন হ্যাসলামও মনে করেন যুদ্ধ শুরু হওয়ার পেছনে রাশিয়া একার দায় নয়, তবে আবার ট্রাম্পের মতো তিনি ইউক্রেনকেও দায়ী করেননি। হ্যাসলাম তার নতুন বই হারব্রিজ দ্য আমেরিকান অরিজিনস অফ রাশিয়াস ওয়ার অ্যাগেনস্ট ইউক্রেন এ স্পষ্টভাবে জানিয়েছেন তিনি কাকে দায়ী মনে করেন। সেখানে তিনি বলেন, এর দায় যুক্তরাষ্ট্রের। হ্যাসলামের হারব্রিজ বইয়ের তথ্য অনুযায়ী কোল্ড ওয়ার শেষ হওয়ার পর ওয়াশিংটন পুরোপুরি সোভিয়েত অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করে, এমনকি সাবেক সোভিয়েত ভূখণ্ডের ভেতরেও চলে আসে তারা। এই প্রকল্পে যুক্ত থাকা আমেরিকানরা খুব ভালোভাবে জানতেন তারা কি করছিলেন, অর্থাৎ রাশিয়াকে উস্কে দিচ্ছিলেন। হ্যাসলাম যুক্তি দেন, রাশিয়ার প্রতিক্রিয়া এমন ছিল কারণ তারা ইউক্রেনের সম্ভাব্য ন্যাটোর সম্প্রসারণ ঠেকাতে চেয়েছিল। হারব্রিজে হ্যাসলাম জোর দিয়ে বলেন, ভ্লাদিমির পুতিন, যিনি 1999 সালে 31 ডিসেম্বর রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন, তিনি তবুও ক্রিমিয়া দখল করার জন্য 2014 সাল পর্যন্ত প্রায় এক দশকেরও বেশি সময় অপেক্ষা করেন। এর অন্যতম কারণ ছিল ন্যাটো যাতে সেভাস্তোপলে রাশিয়ার মূল নৌবন্দর ব্যবহার না করতে পারে সেটা ঠেকানো। অবশ্য হ্যাসলাম একমাত্র ব্যক্তি নন যিনি ওয়াশিংটন মস্কোকে সহিংসতার পথে ঠেলে দেওয়ার জন্য দোষারোপ করছেন। 2014 সালে ক্রিমিয়া দখল করার পর আরও অনেক লেখক এই অভিযোগ করেছেন। সে বছর হোয়াই দ্য ইউক্রেনিয়ান ক্রাইসিস ইজ দ্য ওয়েস্ট ফল্ট শিরোনামে ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত বহুল আলোচিত একটি নিবন্ধনে ভূ রাজনীতি বিশ্লেষক জন মিয়ারশাইমার লিখেছেন, এই সংকটের মূল শেকড় হল ন্যাটোর সম্প্রসারণ, যা একটি বৃহত্তর কৌশলের কেন্দ্রীয় অংশ, যার লক্ষ্য ছিল ইউক্রেনকে রাশিয়ার প্রভাব বলয় থেকে বের করে এনে পশ্চিমা শিবিরে অন্তর্ভুক্ত করা। হ্যাসলাম এই মৌলিক যুক্তির উপর আরও বিশদ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তা যথেষ্ট জোরালোভাবে উপস্থাপন করতে তিনি ব্যর্থ হয়েছেন। বরং তার বইটিতে বলা হয় এই গুরুত্বপূর্ণ বিতর্ক কিভাবে বাস্তব প্রমাণের ভিত্তি থেকে সরে গেছে। এছাড়া বইটি অনিচ্ছাকৃতভাবে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিও পরিষ্কার করে তোলে, যা আপাতত দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও হ্যাসলামের মতের সঙ্গে অনেকটাই মিল রয়েছে। এই দুই ব্যক্তির ব্যাখ্যা এবং পুতিনেরটাও জটিল ও বিশৃঙ্খল ইতিহাসের ভেতর দিয়ে একে অপরকে দোষারোপ করতে বিকল্প অভিযুক্ত খুঁজে বেড়ায়। দায়কার এই প্রশ্ন শুধু একাডেমিক আলোচনার বিষয় না, অতীতে কে ভুল করেছে এই ব্যাপারে যেভাবে মানুষ চিন্তা করে তা ভবিষ্যতের দিকও নির্ধারণ করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো চুক্তিতে এমন কিছু থাকতে হবে যা তার চোখে যুদ্ধের মূল কারণ অর্থাৎ ন্যাটো সম্প্রসারণের সমাধান করবে। আর যদি ট্রাম্প ইউক্রেনকে আগ্রাসনকারী ও রাশিয়াকে শিকার হিসেবে দেখেন, তাহলে তিনি মস্কোর কাছে অনেক কিছু ছাড় দিতে পারেন। ট্রাম্প এমন এক শান্তি চুক্তি করতে পারেন যেখানে রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসন ঠেকানোর কোনো নিশ্চয়তা থাকবে না, বরং এমন চুক্তি ন্যাটোর ইউরোপীয় সদস্যদের রক্ষা করার ক্ষমতাকেও দুর্বল করে দিতে পারে। এ ধরনের বিপজ্জনক চুক্তি আসছে এমন এক সময়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 80 বছর পূর্ণ হয়েছে, যে যুদ্ধ শেষ হয়েছিল নাৎসি জার্মানির পরাজয়ে এবং রেড আর্মির বার্লিন দখলের মাধ্যমে, যা রাশিয়ার শক্তিকে ইউরোপের কেন্দ্রে নিয়ে আসে। একটা ভুল ইতিহাসের উপর দাঁড়ানো কার্যকর নয় এমন শান্তি চুক্তি ভবিষ্যতে মস্কোর শক্তি পুনরায় জেগে ওঠার সুযোগ করে দিতে পারে। এত কিছু যখন ঝুঁকির মধ্যে, তখন ইতিহাসটা সঠিকভাবে বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
হার্ব্রিস বইয়ের লেখকের মূল দাবি হলো কোল্ড ওয়ারের পর ন্যাটোর সম্প্রসারণ শুধু রাশিয়ার জন্য হুমকির কারণ ছিল না, বরং এটি পশ্চিমা নেতাদের দেয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে। হ্যাসলামের মতে রাশিয়াকে কর্তৃপক্ষের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ন্যাটো পূর্ব দিকে প্রসারিত হবে না, বিশেষত 1990 সালে জার্মান একীকরণ নিয়ে আলোচনার সময় যখন বার্লিন প্রাচীর ভেঙে পড়েছিল। প্রথম দেখায় হ্যাসলামের এই বক্তব্য কিছুটা যুক্তির ছাপ পাওয়া যায়। পশ্চিমা নেতাদের সত্যিই মস্কোর সঙ্গে দর কষাকষি করতে হয়েছিল জার্মানি পূর্ণ একত্রীকরণের জন্য, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে পরিস্থিতি ছিল তাতে এটি প্রয়োজনীয় ছিল। নাৎসি জার্মানি শর্তহীন আত্মসমর্পণ করেছিল, যার মানে ছিল 1945 সালের পর ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই চারটি শক্তির অধিকার ছিল অবিরাম, কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না। পরে কিছু পরিবর্তন এনে দুটি জার্মান রাষ্ট্র গঠন করা হয়, কিন্তু 1990 সালে একটি বড় বাধা ছিল। জার্মানি একীভূত হয়ে গেলে ওই চারটি দেশকে 1945 সালে বিজয়ী অধিকার ছাড়তে রাজি করতে হতো। পশ্চিমা নেতাদের অনেকে ওই অধিকার ছাড়তে রাজি ছিলেন, বিশেষ করে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার। পশ্চিমের পক্ষ থেকে কিছু না কিছু দেওয়ার দরকার ছিল। আর 1990 সালে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস বেকার মস্কো সফর করেন, দেখে আসেন যে কোনো কিছুটা দেয়া হতে পারে। বেকারের ব্যক্তিগত লিখিত সারাংশ অনুযায়ী তিনি সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে একটি কাল্পনিক প্রশ্ন করেন, আপনি কি চান একটি একীভূত জার্মানি ন্যাটো থেকে বাইরে থাকুক স্বাধীন ও মার্কিন সেনাবাহিনী ছাড়া, নাকি আপনি চান একটি একীভূত জার্মানি ন্যাটোর সঙ্গে যুক্ত হোক, এমন নিশ্চয়তা দিয়ে যে ন্যাটোর সীমানা 1 ইঞ্চিও পূর্ব দিকে বাড়াবে না তার অবস্থান থেকে। হ্যাসলাম শুধু এই বক্তব্যগুলোকেই নয়, আরও অনেক পশ্চিমা নেতার কাছ থেকে আসা অনুরূপ বক্তব্যগুলোকে ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি হিসেবে চিহ্নিত করেছেন, যা পরে ভঙ্গ করা হয়েছে। প্রমাণ হিসেবে তিনি রাশিয়ার প্রকাশিত একটি বহু সময় ধরে দেওয়া খালি প্রতিশ্রুতির দীর্ঘ তালিকা উল্লেখ করেন। হার্ব্রিস বইটি এই তালিকা থেকে উদাহরণ তুলে ধরে, যা 2022 সালে সিভিল সোসাইটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে রাশিয়ার একটি সংগঠন প্রকাশ করে এবং অন্যান্য সাম্প্রতিক প্রকাশনগুলোকে একটি ধোঁয়া ছড়ানো বন্দুকের মতো ব্যবহার করে। এটি করা হয় পশ্চিমা গোষ্ঠীর দোষের অপ্রতিরোধ প্রমাণ দিতে। কিন্তু আরও গভীরভাবে পর্যালোচনা করলে হ্যাসলামের যুক্তির ফাটলগুলো পরিষ্কারভাবে প্রকাশ পায়। বইটির অনেক সমস্যাযুক্ত উদাহরণের মধ্যে একটি হলো এই তালিকা বা একটি পরবর্তী গবেষণামূলক প্রবন্ধ বা উভয়ের উপর নির্ভর করে। হার্ব্রিসের দাবি করা হয় 2 ফেব্রুয়ারি 1990 জার্মান পররাষ্ট্রমন্ত্রী হ্যান্স ডিস্ট্রিচ গেনশার গর্বাচেভকে জার্মান একীকরণের পরিকল্পনার কথা বলেন এবং তাকে জানান যে ন্যাটো তার আঞ্চলিক সীমানা জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক বা পূর্ব জার্মানি অথবা পূর্ব ইউরোপের অন্য কোথাও সম্প্রসারণ করবে না। গেনশার ওই দিন এসব কথা সত্যিই বলেছিলেন, কিন্তু তিনি সেগুলো ওয়াশিংটনে বেকারের কাছে বলেছিলেন, গর্বাচেভকে নয়। আর্কাইভ রেকর্ড এবং গেনশারের আত্মজীবনীতে সেই দিনের ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। বেকারকে জার্মানি একীকরণের জন্য ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি দেওয়ার গুরুত্ব বোঝাতে 2 ফেব্রুয়ারি গেনশার মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং ওই রাতেই ইউরোপে আবার ফিরে আসেন। আমেরিকার আর্কাইভ করা সারাংশ অনুযায়ী গেনশার বলেছিলেন, সোভিয়েতদের নিশ্চিত করতে হবে যে ন্যাটো তার আঞ্চলিক সীমানা পূর্ব জার্মানির অঞ্চল অথবা পূর্ব ইউরোপের জন্য কোথাও সম্প্রসারণ করবে না। এর সম্ভাবনা খুবই কম, কারণ গেনশার ওই দিন গর্বাচেভকে একই কথা বলেছিলেন এবং হ্যাসলামের উদ্ধৃতিতে এটার কোনো প্রমাণ নেই। হ্যাসলাম যে তথ্যসূত্রগুলো ব্যবহার করেছেন সেগুলো আশ্বস্তকর নয় বলে মনে করেন সংবাদ মাধ্যম ফরেন অ্যাফেয়ার্সের প্রতিবেদক এমি স্যারওয়েট, কারণ সব তথ্যসূত্র সমানভাবে বিশ্বাসযোগ্য নয়। ঐতিহাসিক প্রমাণের শ্রেণী বিভাগে শীর্ষে রয়েছে এমন তথ্যসূত্র যা গুরুত্বপূর্ণ ঘটনার স্থান ওই সময়ই তৈরি করা হয়েছে, যেমন 2 ফেব্রুয়ারি গেনশারের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম জার্মানির রেকর্ডগুলো, এবং পরে আর্কাইভে সেগুলো সংরক্ষণ করা হয়েছে, যেগুলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। এই রেকর্ডগুলো পরবর্তী সময় প্রকাশিত এবং অপ্রাসঙ্গিক সংগঠনের তৈরি রেকর্ডগুলোর চেয়ে বেশি নির্ভরযোগ্য। যেহেতু এই ধরনের বিতর্কে জীবন মৃত্যুর প্রশ্ন জড়িত, তাই এই প্রমাণের শ্রেণীবিভাগ বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সঠিক তথ্য নিশ্চিত করার প্রয়োজন। কিন্তু হার্ব্রিস বইয়ে বহু তারিখ, ভৌগোলিক স্থান এবং নির্বাচন সম্পর্কিত বিস্তারিত ত্রুটি রয়েছে এবং এমনকি ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্যরেও ভুল চিহ্নিত করা হয়েছে। হার্ব্রিস বইটি বিদ্যমান গবেষণা উপেক্ষা করেছে, যার মধ্যে সবচেয়ে বড় অবহেলা হলো জন মিয়ারশাইমারের নাম উল্লেখ না করা।
এবং সেই সব প্রাসঙ্গিক প্রমাণের প্রতি গুরুত্ব না দেয়া যা বইটির যুক্তিকে প্রশ্নবিদ্ধ করে। উদাহরণস্বরূপ হ্যাসলাম তার পাঠকদের জানাননি যে বেকার 1990 সালে ফেব্রুয়ারিতে গর্বাচেপের সাথে তার কথোপকথনে ন্যাটোর সম্প্রসারণ না করার কল্পনাপ্রসূত ধারণা তুলে ধরার পর সেই ধারণা বাতিল করেছিলেন। সেই মাসের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বেকার লিখিতভাবে গেনশারকে জানিয়েছিলেন যে আমাদের সাধারণ অবস্থান সম্পর্কে জার্মানির ন্যাটোর সম্পর্কের বর্ণনা করতে ন্যাটোর আঞ্চলিক সীমানা বিষয়ে ভবিষ্যতে কোনো আলোচনা এড়ানো উচিত। এই মত পরিবর্তনের কারণ ছিল যে বেকারের প্রধান প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ সিদ্ধান্ত নিয়েছিলেন যে জার্মান একীভূতকরণের জন্য মস্কোর অনুমোদন পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল ন্যাটোর উপর কোনো সীমাবদ্ধতা আরোপ না করা। এর পরিবর্তে বুশ চেয়েছিলেন পশ্চিম জার্মানিরা তাদের দেশে একীভূতকরণের বিনিময়ে অর্থ এবং অন্যান্য রকমের সহায়তা প্রদান করুক। তবে আমেরিকানরা এবং পশ্চিম জার্মান চ্যান্সেলর হেলমুট কোলের ক্রোধের মধ্যে গেনশার কিছুই পরিবর্তন হয়নি এমন আচরণ করতে থাকেন এবং ঊর্ধ্বে উঠিয়ে বলেছিলেন যে ওয়ারশ চুক্তি এবং ন্যাটো উভয়ই পুরোপুরি বিলুপ্ত হতে পারে। কিছু নিম্নস্তরের পশ্চিমা কূটনৈতিক গেনশারের এই ন্যাটো সম্প্রসারণ না করার প্রতিশ্রুতির ধারণাকে সমর্থন করেছিলেন। হয়তো তারা জানতেন না যে তার অবস্থান আর শীর্ষ পর্যায়ের নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অথবা তারা জানতেন যে এটি আলোচনায় ব্যবহারযোগ্য একটি প্রলোভন হতে পারে, তবে তারা কেউই দায়িত্বে ছিলেন না। অবশেষে কোল গেনশারকে লিখিতভাবে নির্দেশ দেন যে এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে হবে। হাইব্রিজ বইটিতে আজকের যুদ্ধের বিষয়ে বলার চেষ্টা করা হয়েছে যে আপনি হয়তো ভাবতে পারেন যে পুতিনের ইউক্রেন যুদ্ধের উৎপত্তি নিয়ে লেখা একটি বই শুধু রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে, তবে বাস্তবতা হলো এই গল্পটি আমাদের সম্পর্কেও, আর আমরা বলতে বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিম ইউরোপের মিত্রদের। হ্যাসলামের মতে ওয়াশিংটন এবং তার মিত্ররাই ইউক্রেন আক্রমণের জন্য দায়ী, কারণ তারা তাদের ন্যাটোর সম্প্রসারণ না করার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যদিও ঐতিহাসিক প্রমাণগুলো তেমনভাবে মিলছে না যেমনটা হ্যাসলামের দাবি। হাইব্রিজ বইটি তার ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ উপাদান বাদ দিয়েছে। এটি ইউক্রেন এবং অন্যান্য সোভিয়েত শাসনের অধীনে থাকা রাষ্ট্রগুলোর দ্বারা গৃহীত পদক্ষেপগুলিকে পর্যাপ্তভাবে স্বীকার করেনি। এই সমস্যা বিশেষভাবে স্পষ্ট হয়েছে বইটি 2014 সালে পুতিনের ক্রিমিয়া দখল করার আলোচনায়। হ্যাসলাম প্রশ্ন করেন সেই বছরগুলিতে কি ঘটেছিল যা পুতিনকে এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি নিজেই তার প্রশ্নের উত্তর দেন, এটি ছিল রাশিয়ার প্রধান শত্রু যুক্তরাষ্ট্র, যে ক্রমাগত ইউরোপে তার উপস্থিতি বজায় রেখেছে এবং আরও বাড়িয়েছে, বিশেষ করে ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে। পরবর্তী বছরগুলোতে মস্কোর পদক্ষেপগুলো বহু সাবেক ওয়ারশ প্যাক্ট রাষ্ট্র এবং সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন করে তুলেছিল। তারা দেখেছিল যে রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন তার নিজস্ব সংসদের উপর সামরিক নেতাদের আক্রমণ চালাতে বলেছিলেন। 1993 সালে অক্টোবর মাসে এমন ঘটনা ঘটে যাতে আনুমানিক 145 জন নিহত হয় এবং 1994 সালের ডিসেম্বরে চেচনিয়াকে আক্রমণ করে রাশিয়া, যার লড়াই বছর জুড়ে চলতে থাকে রাশিয়ার থেকে চেচনিয়ার বিচ্ছিন্নতা প্রতিরোধ করার জন্য। নতুন স্বাধীন দেশগুলো আশঙ্কা করেছিল তারা হয়তো এই ঝুঁকির সম্মুখীন হতে পারে। তারা ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল। তাদের উপর সদস্যপদ চাপানো হয়নি। তারা এই পশ্চিমা সংগঠনগুলোর সদস্য হওয়ার জন্য সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছিল। রাশিয়ার প্রতিক্রিয়া সীমিত করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেহ ওয়েলেসা 1993 সালে অগস্টে একটি বৈঠকে ইয়েলৎসিনের সাথে একটি যৌথ ঘোষণা করেন, যাতে বলা হয় পোল্যান্ডের ন্যাটো সদস্যপদ কোনো রাষ্ট্রের স্বার্থের বিপরীত নয়, রাশিয়া সহ। অবশেষে হ্যাসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ থেকে তার পুত্র প্রেসিডেন্ট জর্জ W. বুশ এর শাসনামল পর্যন্ত একটি সুসংহত, ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ভুলভাবে চিত্রিত করেছেন। তিনি লিখেছেন, এর মৌলিক লক্ষ্য ছিল ন্যাটোকে এমন একটি যন্ত্র হিসেবে ব্যবহার করা যা ইউরোপের সীমানার বাইরেও প্যাক্স আমেরিকার প্রয়োগ করবে। এই পরিকল্পনার একটি কেন্দ্রীয় উপাদান ছিল 1994 সাল থেকে ওয়াশিংটন গোপনে ইউক্রেনের ইভেনচুয়াল ন্যাটো সদস্যপদ হওয়ার পরিকল্পনা করেছিল। হ্যাসলাম এরপর দাবি করেন এটি আমেরিকার অহংকার এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, এবং এখানেই তার ধারণাগুলো ট্রাম্পের ধারণার সাথে মিলে যায়। দুজনে একমত যে রাশিয়া ইউক্রেনে আক্রমণের কারণ হলো অতিরিক্ত ক্ষমতাশালী একটি সরকার যা মস্কোর হাত বাধ্য করেছিল। হ্যাসলাম মনে করেন এটি মার্কিন সরকার ছিল,
আর ট্রাম্প মনে করেন এটি ইউক্রেনের সরকার ছিল, কিন্তু দুজনেই বিশ্বাস করেন যে তাদের পছন্দের দোষী ব্যক্তি ইউক্রেনের ভবিষ্যৎ ন্যাটোতে রাখার জন্য রাশিয়ার ন্যায্য বিরোধিতার সামনে তা জোর করে চাপিয়ে দেয়নি। এত সব বিশৃঙ্খলার পরও এই ইতিহাসে কিছু নির্দিষ্ট দিক রয়েছে। মস্কো স্বাক্ষর এবং সেপ্টেম্বর 1990 সালের চুক্তির অনুমোদন অস্বীকার করা যাবে না, যা ন্যাটোর আঞ্চলিক পরিধি কোল্ড ওয়ার চলাকালীন সীমান্তের ওপারে সম্প্রসারণের সুযোগ দিয়েছে। এই চুক্তির এই বৈশিষ্ট্যে কোনো দুর্ঘটনা ছিল না। পশ্চিম এবং সোভিয়েত উভয় পক্ষের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা আলোচনা ও চুক্তি প্রণয়ন করেছে এবং তারা সকলেই জানত যে তারা একটি ঐতিহাসিক চুক্তি তৈরি করছে, যার সবচেয়ে উচ্চমানের ঝুঁকি রয়েছে। এটি একটি সোভিয়েত কূটনৈতিক ব্যর্থতা ছিল, কোনো অদক্ষ ওভারসাইট নয়, যে কারণে মস্কো ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে একটি আইনগতভাবে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা পায়নি। যদিও কিছু পশ্চিমা অংশগ্রহণকারী আলোচনা চলাকালে ন্যাটোর সম্প্রসারণের বিরুদ্ধে একটি সার্বিক নিষেধাজ্ঞা আলোচনা করেছিলেন, তবে কোনো নিষেধাজ্ঞা চুক্তির চূড়ান্ত টেক্সটকে অন্তর্ভুক্ত হয়নি। গর্বাচেভ, যিনি শুধু একীভূত জার্মানি নয়, আরও পূর্বে ন্যাটো সম্প্রসারণে বন্ধ করতে চেয়েছিলেন, তার কূটনৈতিকরা ন্যাটোর কার্যক্রম এবং অবকাঠামোতে সীমাবদ্ধতা আরোপ করার জন্য সমঝোতায় পৌঁছান।